মৃত্যু মানেই কি সব শেষ, নাকি মৃত্যুর পরেও মানুষকে কিছুটা সময় দেয়া হয়? একটি সাধারণ ছেলে, যার সকাল শুরু হয় অফিসের দেরি, মায়ের বকুনি আর তাড়াহুড়ো দিয়ে, কিন্তু হঠাৎ করেই তার সাজানো জীবনে ঢুকে পড়ে এক অদ্ভুত ভয়। এমন একটি স্বপ্ন যা কেবল স্বপ্নের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বারবার ফিরে আসে বাস্তবের রূঢ় রূপে। একটি দুর্ঘটনা যা তার জীবনের সব সমীকরণ ওলটপালট করে দেয়, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে কোন রহস্য? চলুন জানা যাক 45-এর সেই হাড় হিম করা রহস্যময় সিনেমার গল্প। শুরুতেই আমরা বিনয় আর তার মায়ের কথোপকথন শুনতে পাই। সকালবেলার ব্যস্ততা তখনও পুরোপুরি হয়নি, কিন্তু বিনয়ের কণ্ঠে তাড়াহুড়োর ছাপ। তার মাকে সে বলে দেয়, মা, বাইকের চাবিটা দেখেছো? অফিসের দেরি হয়ে যাচ্ছে, অথচ চাবির কোনো হদিশ নেই। তিনি চাবিটা বের করে বিনয়ের হাতে দিয়ে একটু বিরক্ত স্বরে বলেন, সে শুধু শুধু পুরো বাড়িটা খুঁজল, অথচ চাবি ছিল তার নিজেরই কাছে, তার ট্রাউজারের পকেটে। বিনয় এবার অপ্রস্তুত হয়ে পড়ে। সে দ্রুত চাবি নিয়ে বেরিয়ে পড়ার জন্য তৈরি হয়। তার মনে হচ্ছিল আজ এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। মা তখনও তাকে থামানোর চেষ্টা করেন, যাওয়ার আগে অন্তত একটু নাস্তা করে যেতে বলেন। কিন্তু বিনয় জানায় এখন নাস্তা করার সুযোগ নেই, অফিসে পৌঁছাতে দেরি হচ্ছে। পরের দৃশ্যে আমরা বিনয়কে একটি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকতে দেখি। সে তার বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছে। বন্ধু তাকে দ্রুত অফিসে পৌঁছাতে বলছে। বিনয় জানায় সে এখন এমজি রোডে আছে, খুব বেশি সময় লাগবে না। সে এখন ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আছে, চাইলে তো সিগন্যাল ভেঙে চলে আসতে সে পারবে না। সে বলে আর মাত্র ৪৫ সেকেন্ড আছে, সিগন্যাল ছাড়লে সে রওনা দেবে। ঠিক তখনই কয়েকজন ট্রান্সজেন্ডার এসে বিনয়ের কাছে টাকা চাইতে থাকে। বিনয় বিরক্ত হয়ে তাদেরকে চলে যেতে বলে, আর তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এই টাকলু কখনোই টাকা দেয় না। তারা বিনয়ের সামনে দিয়েই হেঁটে চলে যায়। এরই মাঝে আবারও ফোন আসে। কথা বলতে বলতেই ট্রাফিক সিগন্যাল ছেড়ে দেয়, আর হঠাৎ করেই তাদের সামনে দিয়ে একটি কুকুর ছুটে আসে। অসাবধানতায় বিনয় কুকুরটিকে ধাক্কা মেরে ফেলে। কুকুরটি দূরে ছিটকে পড়ে যায়। বিনয় হতভম্ব হয়ে কুকুরটির দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই সে নিজেও নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই চারপাশটা অন্ধকার হয়ে আসে। এরপর আমরা দেখি বিনয় হঠাৎ ঘুম থেকে উঠে বসে। সে জোরে জোরে হাঁপাচ্ছে, আর শরীর তার ঘামে ভিজে গেছে। এতক্ষণ যা কিছু ঘটছিল সবই ছিল তার স্বপ্ন। মা পাশে এসে তাকে কফি দিতে বলে, আর অবশেষে তার ঘুম ভাঙল। প্রতিদিন দেরি করে ঘুমোতে যাওয়া আর দেরি করে ঘুম থেকে ওঠা। বিনয় বুঝতে পারে সে এখনো পুরোপুরি স্বপ্ন থেকে বের হতে পারেনি। তার মনে হতে থাকে যেন তার মৃত্যুর সংবাদ ইতিমধ্যেই তার মায়ের কানে পৌঁছে গেছে। সে কল্পনায় দেখে মায়ের হাত থেকে কফির কাপ পড়ে যাচ্ছে, মা চিৎকার করে কাঁদছে। তবে বাস্তবে বিনয়ের মা তাকে জিজ্ঞেস করে যে সে এতটা ঘামছে কেন। কোনো মতে বিনয় বলে, কফিটা গরম তো, তাই ঘামছি। সে উঠে বসার ঘরে যায়। মুহূর্তের মধ্যেই চারপাশে আত্মীয় স্বজন ভিড় করে। সামনে তার লাশ রাখা, তার ছবিতে মালা, সবাই কাঁদছে, শোক করছে। এই দৃশ্য কয়েক সেকেন্ড থাকে, এরপর সব স্বাভাবিক। কিন্তু তার মাথার ভেতর অদ্ভুত সব ছবি ঘুরতে থাকে। তাই ঠান্ডা হাওয়ার জন্য সে বারান্দায় আসে। তখন নিচে তাকিয়ে দেখে কয়েকজন মানুষ তার নিথর দেহ নিয়ে যাচ্ছে, আর সবাই রাম নাম পড়তে পড়তে এগোচ্ছে। তার মৃতদেহে ফুল ছেটানো হচ্ছে। এইসব দৃশ্য দেখে বিনয়ের মাথা ঘুরতে থাকে। সে বুঝতে পারে না কেন সে বারবার এসব অদ্ভুত ভিশন দেখছে, তার কি হচ্ছে। এসব ভাবতে ভাবতেই বিনয় তৈরি হয়। স্বপ্নে যেই শার্টটা তার গায়ে ছিল সেটি না পরে সে অন্য রঙের একটি শার্ট গায়ে দেয়। অনেকক্ষণ ধরে সে প্রার্থনা করে, ঈশ্বরের কাছে অনুরোধ করে যেন সে এই স্বপ্নগুলো ভুলে যেতে পারে। তবে আজব কাণ্ড, আবারও সেই স্বপ্নের জায়গায় ট্রাফিক সিগন্যালে পড়ে। সিগন্যালের সময় ৪৫ সেকেন্ড দেখাচ্ছে। তার পাশে তাকিয়ে সে দেখে এই মানুষগুলোকে সে আগেও স্বপ্নে দেখেছিল, কিন্তু সে ঠিকমতো বুঝে উঠতে পারে না। ঠিক তখনই তার সেই বন্ধুটি আবারও ফোন করে। বিনয় ভয়ে ফোন ধরে না। স্বপ্নে এই ফোনে কথা বলতে বলতেই তো সব বিপদ হলো। ফোন না ধরলেও তার চোখে পড়ে সেই কুকুরটির দিকে। একইভাবে সে আহত অবস্থায় পড়ে আছে। স্বপ্নে এই কুকুরের দিকে তাকিয়ে থাকতে থাকতেই অ্যাক্সিডেন্ট হয়েছে। সে কোনো হিসাব মেলাতে পারে না। কোনো মতে নিজেকে সামলে বাইক চালিয়ে ধীরে ধীরে অফিসে পৌঁছে যায়। অফিসের সামনে দাঁড়িয়ে সে গভীর দীর্ঘশ্বাস ফেলে বলে, অবশেষে সে বেঁচে গেছে। অফিসে যাওয়ার পরও বিনয়ের মাথা থেকে মৃত্যুর চিন্তা এক মুহূর্তের জন্য সরে না। বাইক চালিয়ে আসার সময় যেসব দৃশ্য সে দেখেছে বা দেখছে বলে মনে ধরেছে, তা সবই বারবার তার মনে ঘুরতে থাকে। অফিসের লিফটে উঠেও সে চুপচাপ দাঁড়িয়ে থাকে, চোখের দুটো স্থির। তার মাথার ভেতরে একটাই নতুন প্রশ্ন, একজন মানুষের মৃত্যুর পর কি হয়? এই প্রশ্নটা কোনোভাবেই সে তার মাথা থেকে বের করতে পারে না। লিফট থেকে নেমে সে নিজের ডেস্কে আসে, কিন্তু অফিসের কাজ শুরু করার বদলে সবার আগে সে ল্যাপটপ খুলে বসে। কিবোর্ডে টাইপ করে সার্চ করে একজন মানুষের মৃত্যুর পর আসলে কি হয়। কিছুক্ষণের মধ্যেই তার সামনে একটি ধর্মীয় ওয়েবসাইট খুলে যায়। প্রথমে সেখানে একজন ধর্মীয় গুরু বা বক্তার বক্তব্য দেখা যায়। তিনি বলছেন, মৃত্যুর পর কি হবে তা নিয়ে ভাবার চেয়ে মানুষ যে এখনো বেঁচে আছে তাই নিয়ে ভাবা উচিত। তবে তারপরও যদি কেউ মৃত্যুর পরের জীবন সম্পর্কে জানতে চায়, তাহলে লিঙ্কে ক্লিক করতে পারে। বিনয় কিছুক্ষণ দ্বিধায় থাকে। তার মনে একটা অজানা ভয় কাজ করে, তবুও কৌতূহলকে সামলাতে না পেরে সে ক্লিক করে বসে। সঙ্গে সঙ্গে একটি আধ্যাত্মিক মন্ত্র বাজতে শুরু করে। এরপর সেই গারুড়া পুরাণ নামের একটি অধ্যায় ক্লিক করে। তখন স্ক্রিনে একটি ছবি ভেসে ওঠে।
একে নিথর লাশকে ঘিরে কয়েকজন ডাক্তার দাঁড়িয়ে আছে। ছবির সঙ্গে সঙ্গে একটি ভারী কণ্ঠ গম্ভীরভাবে বলে, যখন মানুষের আত্মা শরীর ছেড়ে পরলোকে গমন করে তখন সে প্রথমে কিছুই বুঝতে পারে না। সে বিভ্রান্ত হয়ে পড়ে, কোথায় যাবে, কি করবে, কিছুই তার জানা থাকে না। তখন সে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াতে থাকে। প্রথমে সে চেষ্টা করে তার নিজের দেহে ফিরে যাওয়ার, শরীরের 9টি দ্বার দিয়ে ঢোকার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়। এই সময়ই যমরাজ ও তার সহচর এসে উপস্থিত হয়। তার আত্মাকে টেনে নিয়ে যেতে থাকে। ভিডিওর এই পর্যায়ে হঠাৎ বিনয়ের কানে ডাক আসে। সে চমকে ওঠে। তার দুজন কলিগ তাকে ডাকছে। তার মনে হয় যেন তারা কলিগ নয়, বরং যমরাজ যা তার সঙ্গী তাকে নিয়ে যেতে এসেছে। বাস্তবে তার দুইজন সহকর্মী তাকে চা নাস্তার জন্য ডাকছিল। বিনয়ের অস্বাভাবিক চেহারা দেখে তারা বুঝতে পারে সামথিং ইজ রং। বিনয় আবার স্ক্রিনের দিকে তাকায়। সেখানে বলা হচ্ছে আত্মাকে যমলোকে নিয়ে যাওয়া হয়। ৪৫ দিনে তার পাপ পুণ্যের হিসাব করা হয়। সেই হিসাবের ভিত্তিতেই নির্ধারণ করা হয় তার অনন্তকাল কেমন কাটবে। ইউটিউব ভিডিও দেখতে দেখতে হঠাৎ তার ফোন বেজে ওঠে। ফোন ধরে সে জানতে পারে রিসেপশনিস্ট থেকে কল করে বলা হচ্ছে তার সঙ্গে দেখা করতে দুজন লোক এসেছে। সে নিচে গিয়ে দেখে গুন্ডার মতো দেখতে দুজন লোক বসে আছে। একজন আরেকজনকে জিজ্ঞেস করে, এই তো সেই কম্পিউটারওয়ালা। বিনয় বলে সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। লোক দুজনে গিয়ে আসে। তাদের মধ্যে একজন মেঝেতে থুতু ফেললে বিনয় বলে, তার ম্যানার কি নেই? এই জায়গায় এভাবে কি থুতু ফেলা যায়? লোকটি ঠান্ডা গলায় বলে, তাহলে বিনয় তাকে ম্যানার শেখাবে? তার কমন সেন্স আছে বলে সে নিচে থুতু ফেলেছে, না হলে সে নাকি বিনয়ের গায়ে ফেলত। কথাটা শেষ হওয়ার আগেই সে বিনয়ের কলার চেপে ধরে। মুহূর্তের মধ্যে সে বিনয়কে প্রচণ্ড মারতে শুরু করে। আশেপাশে যা কিছু পায়, কম্পিউটার, গ্লাস, ডেস্কের জিনিসপত্র সব দিয়ে আঘাত করতে থাকে। বিনয় কিছু বোঝার আগেই মেঝেতে লুটিয়ে পড়ে। একসময় লোকটা তার কলার ধরে টেনে হিঁচড়ে লিফটের ভেতর ঢুকিয়ে দেয়। লিফটের নিচে নামতে শুরু করে আর বিনয়ের মাথা ঝিমঝিম করে, চোখে অন্ধকার দেখতে থাকে। নিচে নামার পর তাকে একটি অদ্ভুত গাড়িতে তোলা হয়। গাড়িটা টকটকের লাল রঙের। গাড়ির চারপাশে বিভিন্ন কঙ্কালের খুলি ঝোলানো, আর সামনে ঠিক যমরাজের বাহনের মতো একটা শিং। গাড়ি থেকে নামতেই তার মুখোমুখি হতে হয় এক অদ্ভুত লোকের। লোকটির চেহারা ভয়ঙ্কর, হাতে লোহার আংটি, তাতে শয়তানি চিহ্ন খোদাই করা। পুরো চেহারাই অদ্ভুত আর আতঙ্কজনক। কেউ একজন জানায় বিনয়কে নিয়ে আসা হয়েছে। লোকটি গমগম করে বলে বিনয়কে টেনে হিস্ট্রি নিয়ে আসতে। তাকে দেখেই বিনয় চমকে যায়। সামনে দাঁড়িয়ে থাকা লোকটির চোখ দুটো বড়, রক্তাভ, ঠোঁটে জ্বলন্ত সিগারেট, শরীর জুড়ে অদ্ভুত সব ট্যাটু, গলায় ঝুলছে একটি ভারী লকেট। লোকটি ধীরে ধীরে এগিয়ে আসে। বিনয়ের হাতে হঠাৎ করে একটি লাল রঙের ফুলের মালা তুলে দেয়া হয়। এরপর লোকটির সামনে থাকা বড় টেবিলের কাপড় সরায়। সেই মুহূর্তে বিনয়ের বুকের ভেতরটা কেঁপে ওঠে। সেখানে সে দেখতে পায় সেই কুকুরটিকে, যেটিকে সে তার স্বপ্নে হত্যা করেছে, আর বাস্তবে যাকে রাস্তায় মৃত অবস্থায় সে পড়ে থাকতে দেখেছে। তখনই বিনয় বুঝতে পারে এই লোকটির কুকুরই ছিল রোজি। এই কুকুরটি ছিল তার সবচেয়ে প্রিয়। লোকটি কাঁদতে কাঁদতে রোজিকে ডাকতে থাকে, তাকে জাগতে বলে, উঠে দাঁড়াতে বলে, কিন্তু কিছুই তো হয় না। বিনয় কি করবে বুঝতে না পেরে ধীরে ধীরে এগিয়ে যায় আর রোজির শবদেহে মালাটা রাখে। লোকটি চিৎকার করে বলে, কোন সাহসে বিনয় তার রোজির জন্য ফুলের মালা দিচ্ছে? সে রাস্তায় তার রোজিকে হত্যা করেছে, আর তার সামনেই নাটক। রাগে লোকটি ফুলের মালাটা ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখনই লাল কাপড় আর ফুলের মালা দেখে এক ভয়ঙ্কর খ্যাপা ষাঁড় গর্জন করতে করতে তাদের দিকে ছুটে আসে। বিনয়ের শরীর জমে যায়। রোজির মালিক ওই ভয়ানক ষাঁড়ের পিঠে চড়ে বসে। তাকে দেখে বিনয়ের ওই ভিডিওতে দেখা যমরাজের কথাই মনে পড়ে। শুধু তাই নয়, যমরাজের মতো করে হিস হিসিয়ে সে বলে, বিনয়ের হাতে আর সময় আছে মাত্র ৪৫ দিন। ৪৫তম দিনে সে বিনয়কে ঠিক এইভাবে মারবে যেভাবে সে রোজিকে মেরেছে। যেখানে রোজি মরেছে সেখানেই বিনয় মরবে। বিনয় প্রচণ্ড আতঙ্ক নিয়ে ছুটতে থাকে। যেতে যেতে তার শুধু যমরাজের কথা মনে পড়ে। রোজির মালিক যেন হুবহু যমরাজের প্রতীক। মর্তের বুকে এক মূর্তিমান যমরাজ। ছুটতে ছুটতে বিনয় গিয়ে পৌঁছায় পুলিশ স্টেশনে। সে এমনভাবে পাগলের মতো ছোটে, তার সামনে পুলিশ পড়ছে না, অপরাধী তা সে বুঝতেই পারে না। সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। সে পুলিশের সিনিয়র অফিসারের ঘরের দিকে যায় আর তাকে কনস্টেবল থামানোর চেষ্টা করে, কিন্তু সে থামে না। একেবারে সিনিয়র অফিসারের সামনে গিয়ে থামে আর হড়বড় করে বলে, কিছু অপরিচিত লোক তাকে তার অফিস থেকে তুলে নিয়ে গিয়ে বেদম পিটিয়েছে। তারা কে তা বিনয় জানে না। মারতে মারতে তার দশা বেহাল করে দিয়েছে। সিনিয়র ওই অফিসার বলে সে যেন নিজেকে সামলে নিয়ে ধীরে সুস্থে সব বলে। বিনয় তবুও স্থির হতে পারে না। সে এলোমেলোভাবে বলে সে ইচ্ছে করে কিছু করেনি। সে বাইক চালাচ্ছিল আর ওই কুকুরের কারণে তার মনোযোগ অন্যদিকে যায় আর অ্যাক্সিডেন্ট হয়। এখন তারা তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। অফিসার তার এলোমেলো কথা কিছুই বুঝতে পারে না, উল্টো তাকেই পাগল ভাবে। বিনয় তাকে ভালো করে বুঝাতে গিয়ে আরও গুলিয়ে ফেলে। এক পর্যায়ে তার কান্নাকাটিতে বিরক্ত হয়ে পুলিশ অফিসার কনস্টেবলদেরকে বলে তারা যেন বিনয়কে সাথে নিয়ে সেখানে যায় যেখানে তাকে মারধর করা হয়েছে। দুজন কনস্টেবল নিয়ে রওনা হয় বিনয়। অনেকক্ষণ বাইক চালানোর পর তারা যে জায়গায় আসে সেটি শুধু ধুধু মরুভূমি, ফাঁকা মাঠ। অথচ বিনয়ের কথা অনুযায়ী এখানে একটি আস্তাবল থাকার কথা, যেখানে বড় বড় ভয়ানক দেখতে ষাঁড় আছে আর আছে ভয়ানক এক লোক। কিন্তু কই, কিছুই তো নেই।
পুলিশের আরও বদ্ধমূল ধারণা হয় যে এই লোকটি পাগল। তারা বিরক্ত হয়ে বলে, সকাল সকাল কোন পাগলের পাল্লায় যে পড়া গেল। সে বারবার বোঝানোর চেষ্টা করে যে সে যা বলছে সবটাই সত্যি। সে স্পষ্টভাবে জানায় যে এইখানেই সেই বাড়িটা ছিল, কিন্তু পুলিশ পাল্টা প্রশ্ন করে, বাড়িটা যদি সত্যিই থাকে তাহলে এখন কোথায়? কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। অবশেষে পুলিশ জানায় ভবিষ্যতে যদি সে আবার এমন কোনো বাড়ি দেখে তাহলে যেন অন্তত 10টা ছবি তুলে রাখে। এই কথা বলেই তারা সেখান থেকে চলে যায়। বিনয় রাস্তায় ঘুরতে থাকে আর মাথার ভিতর তার অনেক অজানা চিন্তার ভয় ঘুরপাক খায়। অনেকক্ষণ পর বাড়ি ফিরে এলেও তার মন থেকে ভয় কিছুতেই দূর হয় না। অস্থির মনে সে ল্যাপটপের সামনে বসে আর আবার সেই রহস্যময় ওয়েবসাইটটি খুলে ফেলে, যেখানে বলা হচ্ছে যমরাজের নির্দেশে যমদূতরা কিভাবে শ্মশান থেকে মানুষের আত্মা তুলে নিয়ে আসে। দেখতে দেখতে তার শরীরটা কাঁটা দিয়ে ওঠে, বুকের ভেতর ধকধক করতে থাকে। হঠাৎ সে তার মায়ের চিৎকার শুনতে পায়। দৌড়ে বাইরে গিয়ে দেখে তার শখের বাইকটি দাউ দাউ করে আগুনে জ্বলছে। বাইকের সামনে দাঁড়িয়ে আছে রোজির মালিক আর তার দলবল। সে হুমকি দিয়ে বলে বাইকটা সে শেষ করেছে কারণ এই বাইকটা রোজিকে মেরেছে। যাওয়ার আগে সে বলে, আজ বাইক শেষ, কাল তুই শেষ হবি। ঠিক তখনই তার গার্লফ্রেন্ড ফোন করে। সকাল থেকে কোনো ফোন কল দেয়নি সে, কেন সেটা জানতে চায়। কথা বলতে বলতে সে হালকা রসিকতায় বলে সে নাকি নতুন কোনো নায়িকা খুঁজে পেয়েছে। বিনয় বলে, নায়িকা নয়, বরং এক ভিলেন। পরে সে তার সঙ্গে দেখা করে সবকিছু খুলে বলে। বিনয়ের সব কথা শুনে তার গার্লফ্রেন্ড বেশ চিন্তায় পড়ে যায়। এরপর সে মুথু মামা নামের এক মামাকে ফোন দেয়। সব শোনার আগেই মামা তাকে দ্রুত দেখা করতে বলে। ফোনে সে কথা বলতে রাজি হয় না। যেতে যেতে বিনয়ের গার্লফ্রেন্ড মেঘমা তার মুথু মামার কথা বলতে শুরু করে। সে জানায় তার মামা অর্থাৎ তার এই বাবার বন্ধু আসলে একজন কুখ্যাত গ্যাংস্টার। তার নাম শুনলেই বড় বড় গুন্ডারা ভয়ে কেঁপে ওঠে। তাকে একবার সামনে থেকে দেখলেই সব বোঝা যাবে এই মানুষটা সাধারণ কেউ নয়। কথা বলতে বলতে তারা দুজন মিলে মুথুর আস্তানে গিয়ে পৌঁছায়। আস্তানার পরিবেশ ছিল রীতিমতো ভয়ঙ্কর। চারপাশে এক শাহী অবস্থা। কেউ ঘোড়া চালাচ্ছে, কেউ গুলি করছে, যেন পুরো জায়গাটা কোনো সিনেমার অ্যাকশন সেট। চারদিকে হইচই, শব্দ আর আতঙ্কের আবহ। এমন পরিবেশে দাঁড়িয়ে মেঘনা ভয় না পেলে বিনয় মনে মনে ভয় পায়। মুথু প্রথমে বলে যদি মেঘনা তার বয়ফ্রেন্ডকে বিয়ে করতে চায় তবে বিয়ে করতে পারে, কেউ বাধা দেবে না। সঙ্গে সঙ্গে সে বুঝিয়ে দেয় তারা আসলে এই কারণে আসেনি। তখন মেঘনা সবকিছু খুলে বলতে শুরু করে। পুরো ঘটনার বিবরণ, রোজির অদ্ভুত কথা আর আস্তাবলের হুমকি, সে ভয়ঙ্কর সময়সীমা ৪৫ দিন, সবকিছু উল্লেখ করে। ৪৫ দিন, এই কথা শুনে মুথু থমকে যায়। সে আবার জিজ্ঞেস করে এর আগে কি বললো তা যেন আবার বলে। বিনয় আবারও পুরো ঘটনাটা বললে মুথু মামার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। সে ফিস করে বলে ওঠে, রায়াপ্পা। বিনয় জানতে চায় রায়াপ্পা কে, মুথু কি তাকে চেনে? কথা বলতে বলতে সে এক পুরনো ঘটনার কথা মনে করে। একবার মুথু একটি বন্দরে অস্ত্রের ডিল করতে গিয়েছিল। রায়াপ্পা হঠাৎ সেখানে চলে আসে। রায়াপ্পা তখন ব্যবসা নিয়ে নয়, বরং রোজিকে নিয়েই ব্যস্ত ছিল। রোজিকে জুম্বা করায়, ইয়োগা করায়। এই অদ্ভুত কাণ্ড দেখে সবাই অবাক হয়। রায়াপ্পা সবাইকে থামতে বলে। রোজি সবার সামনে শরীর শুকতে শুকতে কিছুক্ষণ পর একজন লোক বেরিয়ে আসে যার শরীরে গোপন অস্ত্র লুকানো ছিল। তাকে মেরে ফেলতেই বাকিরা ভয় পেয়ে নিজেদের অস্ত্র বের করে পানিতে ঝাঁপিয়ে পড়ে। তখনই সবাই বুঝে যায় এই লোকটা কি পরিমাণ ভয়ঙ্কর। মুথু মাধুরীকে বলে ওই লোক তাকে ৪৫ দিনের সময় দিয়েছিল। ৪৫ দিনের মধ্যে মুথু তাকে মারুক, না হলে ফল ভালো হবে না। ৪৫তম দিনে সে মুথুকে মারবে। সেই সময়সীমা আজই শেষ হয়েছে। কথা বলতে বলতে হঠাৎ কপাল বরাবর গুলি খায় সে। দূর থেকে শুধু দেখা যায় রায়াপ্পা স্নাইপার শট করেছে। এরপর বিনয় আর মেঘনা সেখান থেকে সরে যায়। বিনয় বাঁচার আশায় একেবারে ছেড়ে দেয় আর রাতের বেলা বিনয় মেঘনাকে নিয়ে বাড়ি ফিরে আসে। তার মা তাকে দেখে কেন এত দেরি হলো প্রশ্ন করে। সে কেন এতক্ষণ যোগাযোগ করেনি এইসব নিয়ে। এরপর বাইকের ইন্স্যুরেন্সের কথা জিজ্ঞেস করে, টাকা কবে পাবে, সব ঠিকঠাক আছে কিনা ইত্যাদি। বিনয় মাকে এসব দিয়ে চিন্তা করতে নিষেধ করে, কিন্তু তার নিজের মাথার ভেতরে ভয় আর অজানা আশঙ্কা তখনও ঘুরপাক খাচ্ছে। এই কথা বলেই সে ভেতরে চলে যায়। মায়ের চোখে তখন সন্দেহ। সে ঠিকমতো কথা বলছে না কেন, এমন অস্বাভাবিক আচরণ কেন করছে, এইসব প্রশ্ন ঘুরতে থাকে তার মাথায়। মেঘনা বিনয়ের মাকে বলে, অফিসের কিছু কাজ নিয়ে একটু চিন্তায় আছি, তেমন কিছু না। মেঘনা এই সময় বিনয়ের মাকে ডেকে বলে। বিনয়ের মা মজা করে বলে, মেঘনা যদি তার ছেলের বউ হতো তাহলে কিন্তু এসব সামলাতে পারবে না। এই কথা শুনে মেঘনা একটু চিন্তিত হয়। সে প্রশ্ন করে, হঠাৎ এমন কথা কেন বলছেন? বিনয়ের মা বলে, স্বভাবতই তার ছেলের ব্যাপারে সে খুব পজিটিভ। সে মনে করে মাঝখানে কেউ চলে এলে তার ছেলের জীবন বদলে যাবে, আর সেটা ভালো হবে না। মেঘনা ভয় পায় না। সে জানে বিনয়ের মা এমন কিছুই করবে না। মেঘনা বলে, বিনয়ের মা যেন আগে সিরিয়াল দেখা বন্ধ করে। এই কথা বলেই সে রিমোট কেড়ে নিয়ে টিভি বন্ধ করে দেয়। মা বিরক্ত হয়ে ওঠে আর দুজনে যেন তাকে ইচ্ছে করেই জ্বালাচ্ছে। সে রেগে গিয়ে বলে, এই দুজনের যুগল বেশ ভালোই হবে। এই কথাবার্তায় ঘরের ভেতর হালকা পরিবেশ তৈরি হয়। অন্যদিকে বিনয়ের ঘরের পরিবেশ গম্ভীর। সে আবার ল্যাপটপ খুলে বসে আর অজান্তেই সে ভয়ঙ্কর ওয়েবসাইটে ঢুকে পড়ে। সেখানে গারুড় পুরাণের বাকি গল্প চলতে থাকে। লেখা থাকে কিভাবে মাত্র ১১ দিনের মধ্যে মানুষের পুরো শরীর গড়ে ওঠে, কিভাবে আত্মা গ্রহণের জন্য শরীর প্রস্তুত করা হয়।
পড়তে পড়তে তার শরীর শিউরে ওঠে। ভয় আর চিন্তা দুটোই বেড়ে যায়। হঠাৎ মেঘনা ধমক দিয়ে ল্যাপটপ বন্ধ করে দেয়। এইসব দেখে সে নিজেই ভয় বাড়াচ্ছে, এর কোনো মানে নেই। বাইরে তখন চমৎকার বৃষ্টি পড়ছিল। বৃষ্টির শব্দে পরিবেশটা অন্যরকম হয়ে আছে। তার প্রেমিকা তার সামনে বসে আছে। সে চাইলেই তার কাছে যেতে পারে, হাসতে পারে, গল্প করতে পারে, কিন্তু তার কোনো কিছুরই মন নেই। মেঘনা তাকে আইসক্রিম খেতে যাওয়ার প্রস্তাব দেয়, বাইরে ঘুরতে যাওয়ার কথা বলে। সে সবকিছুতেই মানা করে, বলে এই মুহূর্তে সে কিছুই করতে রাজি না। মেঘনা ধীরে ধীরে খুব কাছে এসে বলে সে তাকে প্রচণ্ড ভালোবাসে। খুব আবেগের সঙ্গে বলে যেদিন তার শেষ নিঃশ্বাস হবে সেদিনই মেঘনারও শেষ নিঃশ্বাস হবে, তাই সে যেন নিজেকে তার থেকে দূরে না সরায়। এই কথা বলে মেঘনা নিজের কাজে বেরিয়ে পড়ে। চলে যাওয়ার সময় তার চোখে একটা অজানা ভয় আর অসহায়তা স্পষ্ট দেখা যায়। রায়াপ্পা একা বসে বসে চিন্তায় মশগুল। মাথার ভেতর তখন শুধু রোজির কথা ঘুরতে থাকে। ভাবে কিভাবে সে রোজিকে বড় করেছে, কোথায় প্রথম খুঁজে পেয়েছিল, নিজের সন্তানের মতো করে কিভাবে যত্ন করেছে। প্রতিটা মিশনে তাকে সঙ্গে নিয়েছে, হাসপাতালে নিয়ে গেছে, খাইয়ে দিয়েছে, আগলে রেখেছে। অথচ হঠাৎ করে সে দেখে রোজি তার কোলে নেই। এই উপলব্ধিতে তার মাথায় আবার রক্ত ওঠে, চোখের সামনে অন্ধকার নেমে আসে। সে প্রতিশোধের কথা ভাবতে শুরু করে। এভাবে এক এক করে দিন কেটে যায়, সময় এগোয়। বিনয়ের ভেতরে ভয় ধীরে ধীরে আরো তীব্র হয়। তার মা ছেলের জন্য মন্দিরের পুরোহিতের মন্ত্রপুত তাবিজ এনে দেয়। এইসব সে অনলাইনে অর্ডার করেছে, মেঘনা তাকে শিখিয়ে দিয়েছে। বিনয় মনে মনে হাসে, ভাবে তার মা দিন দিন বেশি স্মার্ট হয়ে যাচ্ছে। যাই হোক, এসব ভাবতে ভাবতে সে বাইরে বের হওয়ার প্রস্তুতি নেয়। বের হয়ে যখন সে ট্যাক্সিতে চাপে, ড্রাইভারকে জিজ্ঞেস করে আর কতক্ষণ বাকি আছে। উত্তর আসে ৪৫ মিনিট। কথাটা শুনেই সে প্রচণ্ড রেগে যায়, বিরক্ত হয়ে বলে ৪৫ কেন বললে? ৪৩ বা ৪৪ বলতে পারলে না? কেন সে এতটা রেগে যাচ্ছে সে ঠিক নিজেও বুঝতে পারছে না। মনে হয় সংখ্যাটা তার মাথার ভেতর অদ্ভুত চাপ তৈরি করছে। হঠাৎ করেই সে আবার গারুল পুরাণের সেই ওয়েবসাইটটা খোলে। সেখানে লিখেছিল কিভাবে যমদূতরা মানুষের জীবনের পাপ অনুযায়ী শাস্তি দেয়, মৃত্যুর পর আত্মার কি অবস্থা হয়। সে মনোযোগ দিয়ে এই ছবি দেখতে থাকে। হঠাৎ বিকট একটা শব্দ হয় আর তার গাড়ির গ্লাস ভেঙে যায়। মুহূর্তের মধ্যেই কয়েকজন লোক তাকে ঘিরে ধরে। তারা তার কাছে এসে সময় দেখায়, যেন ইচ্ছে করে মনে করিয়ে দিচ্ছে সময় ফুরিয়ে আসছে। রায়াপ্পা তার ট্যাব কেড়ে নিয়ে কটাক্ষ করে বলে এইসব সে কি দেখছে? বিনয় বলে মানুষের মৃত্যুর পরের জীবন বা গারুল পুরাণ সম্পর্কে দেখছে। তার কথা শুনে রায়াপ্পা বুঝে যায় সে হার মেনে নিয়েছে। রায়াপ্পা বলে ঈশ্বর নিজে নেমে এলেও ৪৫তম দিনে তার কিছুই করার থাকবে না। এ কথা বলেই দলবল নিয়ে তারা সেখান থেকে চলে যায়। ভয়ে কাঁপতে কাঁপতে সে ছুটে যায় তার এক বন্ধুর বাড়িতে। সেখানে গিয়ে সবকিছু খুলে বলে, হুমকি, সময়সীমা, ভয়ঙ্কর লোকজনের কথা। তখন আরেক বন্ধু বিলাল বলে আলতাফ ভাইয়ের কথা। সে একজন কন্ট্রাক্ট কিলার, সে পারে না এমন কাজ নেই, যে কাউকে মারতে পারে। এই কথা শুনে তার মনে একটুখানি আশার আলো জ্বলে ওঠে। আলতাফ ভাইয়ের কাছে বিলাল তাকে নিয়ে যায়। সে সব শোনার পর জিজ্ঞেস করে প্রাণ বাঁচানোর বিনিময়ে কত টাকা দিতে পারবে। বিনয় বলে যা লাগে দেব। আলতাফ বলে তাহলে সে রাজি। বিনয়ের চিন্তার কিছুই নেই। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। ভাঙচুর শুরু হয়। রায়াপ্পা সবাইকে নিয়ে সেখানে পৌঁছায়। শুরু হয় এক ভয়াবহ হত্যাযজ্ঞ। গুলির শব্দে চারদিক কেঁপে ওঠে। আলতাফ ভাই প্রথমে একটি ঝুড়ির নিচে লুকিয়ে পড়ে। চারদিকে গুলি ছুটছে আর বিনয় ছুটে পালাতে থাকে। তার বন্ধু পাশে পড়ে থাকে আর বিনয় তাকে বলে সে আগেই তাকে বলেছিল সে এদের সাথে পারবে না। ঠিক তখনই আলতাফ তাদের সামনে এসে পড়ে যায়। মার খেয়ে তার শরীর কাহিল হয়ে গেছে। তখনই সে বুঝে যায় এই আলতাফ ভাইও আর তাকে বাঁচাতে পারবে না। আলতাফের নাকের ভেতর কাঁচের টুকরো ঢুকে গেছে। যেভাবে করে গাড়ুর পুরাণে যমদূতের দেয়া শাস্তিতে কাটার জঙ্গলে আত্মার নাক বিদ্ধ হয়, ঠিক সেইভাবে আলতাফ ভাই যদিও দোস্ত করে বলে এদের মারতে এসে পাকিস্তান থেকে অস্ত্র আনাবে আর বাঙাল থেকে বোমা, কিন্তু বিনয় তাকে চুপ করিয়ে দেয়। এ তার কোনো সাহায্য করতে পারবে না, তা সে ভালো করেই বুঝতে পেরেছে। বাড়ি ফিরে সে আর বুকের ভেতর জমে থাকা ভয় আর অসহায়ত্ব ধরে রাখতে পারে না। দরজার সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে দরজায় ধাক্কা দিতে থাকে। কিছুক্ষণ পর দরজা খুলতে সে আর নিজেকে সামলাতে পারে না। মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। তার পুরো মুখ অবশ হয়ে গেছে, চোখে পানি, মুখে আতঙ্ক আর শরীরে রক্তের দাগ। বিনয়ের মা এই দৃশ্য দেখে হতবুদ্ধি হয়ে যায়। বারবার জিজ্ঞেস করে কি হয়েছে, তার কেন এমন অবস্থা। প্রথমে বিনয় কিছুই বলতে পারে না। একটু শান্ত হলে ভাঙা গলায় বলে সে আর বাঁচবে না। তার হাতে আর মাত্র ২০ দিন সময় আছে। তারা তাকে মেরে ফেলবে, কোনোভাবেই তাকে বাঁচতে দেবে না। তার মা প্রথমে বিশ্বাস করতে পারে না, জোর করে বলে সব খুলে বলতে। ধীরে ধীরে বিনয় সব বলতে থাকে, হুমকি, সময়সীমা, আলতাফের অবস্থা, সে ভয়ঙ্কর লোকগুলো, রায়াপ্পার নাম ইত্যাদি সবকিছু। আলতাফও যে তার সামনে কাহিল হয়ে গেছে সেটাও বলে। সব শুনে তার মায়ের চোখ ভিজে ওঠে।
আবেগ ধরে রাখতে না পেরে বলে, বিনয়ের বাবা যখন মারা গিয়েছিল তখন সে তার মায়ের পেটে। তখন থেকেই একা হাতে তার ছেলেকে তিনি বড় করেছেন, দেখে শুনে রেখেছেন, কোনো অভাব আসতে দেননি। 29 বছর ধরে যে কষ্ট তিনি করেছেন তা এইভাবে বিফলে যাবে? কার সাহস আছে তার ছেলের ক্ষতি করার? সে দৃঢ় কণ্ঠে বলে, ঈশ্বর অবশ্যই তাকে সাহায্য করবে। মা ছেলে মন্দিরে বসে আর কঠোরভাবে ঈশ্বরকে তার মা বলে, ঈশ্বর যে কোনোভাবে যেন তার ছেলেকে বাঁচায়। সে কিছু বুঝে না, তার শুধু একটা সন্তানকে চাই। তার মা আর ছেলের মাঝে তখন এক অদ্ভুত দৃঢ়তা তৈরি হয়, ভয়ের মধ্যেও যেন আশার আলো জাগে। এই জায়গা থেকেই গল্পে এক নতুন চরিত্রের প্রবেশ ঘটে। তার নাম শিবা। শিবা তার এলাকার গলিতে হেঁটে যাচ্ছিল, চারপাশে পরিচিত পরিবেশ, পরিচিত মানুষ। হঠাৎ সে প্রতিবেশীদের ঝগড়ার শব্দ শুনতে পায়। কৌতূহলী হয়ে সে দাঁড়িয়েও যায়, আর একটু পর এক মহিলা নিজের সন্তানকে নিয়ে বাইরে বের হয়ে আসে। শিবা জিজ্ঞেস করে, কি সমস্যা? মহিলা কান্না ভেজা কণ্ঠে বলে, তার স্বামী তার সব কষ্টের কামাই নিয়ে যায় আর তা দিয়ে জুয়া খেলে, সংসার নষ্ট হয়ে যাচ্ছে। সে বলে, কেউ তার স্বামীর যদি একদিন মাথাটা ফাটিয়ে দিত তাহলে খুব ভালো হতো, অন্তত ঘরে থাকতো। শিবা ধীরে ধীরে এগিয়ে যায়, সিঁড়ির কাছে দাঁড়িয়ে ফুলের টবের পাশ থেকে সিঁড়ির মাঝখানে রাখে। এরপর ডাকে, রামেশা, রামেশা। মহিলার স্বামী রামেশা তাড়াহুড়ো করে আসতে গিয়ে সিঁড়িতে ধাক্কা খেয়ে পড়ে যায়। আর একটু আগেই তার স্ত্রী যে বলেছিল স্বামীর মাথা ফাটলে সে খুশি হবে, কিন্তু এখন সেই স্ত্রী দৌড়ে গিয়ে তাকে ধরে, বারবার জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। এই দৃশ্য দেখে শিবা শান্ত গলায় কথা বলে আর বলে, এটাই ভালোবাসা। ভালোবাসা কাছে থাকলে তার মূল্য বোঝা যায় না, দূরে গেলেই বোঝা যায়। ভালোবাসা দিয়ে সংসার গড়া যায়, ভাঙা যায় না। রামেশাকে বলে, শুধু বাবা হওয়াই বড় কথা নয়, বাচ্চাদের দেখভাল করতে হয়, যত্ন নিতে হয়, তবেই একজন মানুষ সত্যিকারের বাবা হয়ে ওঠে। আজ তার স্ত্রী তাকে গালমন্দ করছে, কাল হয়তো তার ছেলেমেয়েরা করবে, সে যেন তা হতে না দেয়। এরপর শিবা রামেশের পরিবারকে ভেতরে যেতে বলে। কেউ একজন বলে ওঠে, মজাটাই শেষ হয়ে গেল, গসিপ করার সুযোগ নষ্ট। শিবা তাকে বলে, আগে নিজের পরিবারের দিকে তাকা। তার স্বামী অন্য নারীদের সাথে ছবি তোলায় ব্যস্ত। মহিলা ছুটে যায়। এইভাবে শিবা সব সমস্যার সমাধান করে পরিবেশ শান্ত করে। শিবার এলাকার এক রেস্তোরাঁয় একা বসে গাড়ুল পুরাণ দেখছিল বিনয়। সেখানে বলা হচ্ছিল, আত্মা কাটার জঙ্গল পার হওয়ার পর তাকে রক্তের সমুদ্রে ফেলে দেয়া হয়। সেখান থেকে বাঁচার একমাত্র উপায় নন্দী পূজা। পরিবার যদি নন্দী পূজা করে তাহলে একটি পবিত্র গাভী সেই আত্মাকে টেনে উদ্ধার করে। এই অংশটা দেখে গভীর মনোযোগে তাকিয়ে থাকে বিনয়। ঠিক তখনই কেউ তার স্ক্রিনের দিকে তাকায়। সে ঘাড় ঘুরিয়ে দেখে শিবা। শিবা বলে, মনে হচ্ছে সে মজার কিছু দেখছে, শিবাও তার সাথে দেখবে। বিনয় বলে, সে কে? না জিজ্ঞেস করে কেন তার স্ক্রিন দেখছে। বিনয় শিবাকে বুড়ো বলে ডাকে। শিবা রেগে যায় আর তখন দুইজনের মধ্যে হইচই শুরু হয়। রেস্তোরাঁর মালিক এসে শিবাকে সরে যেতে বলে। শিবা যায় না, তবে বিনয় রাগ করে বেরিয়ে যায়। বাড়ি ফেরার পথে সে বুঝতে পারে কিছু লোক তাকে অনুসরণ করছে। হঠাৎ দেখে চারপাশে কয়েকজন লোক দাঁড়িয়ে, বুঝে যায় যে এরা রায়াপ্পার লোক। একজন এগিয়ে এসে বলে তার নাম বাচ্চান। বিনয় বলে, নামটা বাচ্চান, কিন্তু দেখতে তো সে বাচ্চাদের মতো। এই কথায় বাচ্চান রেগে যায়, ছুরি বের করে তার মায়ের দেয়া স্বর্ণের তাবিজটা কাটতে যায়। ঠিক তখনই শিবার মাথায় পবিত্র গাভীর কথা মনে পড়ে। গারুল পুরাণে দেখা সেই দৃশ্যে কিভাবে গাভী আত্মাকে বাঁচায়। গাভী নয়, বরং সেখানে আসে শিবা বিনয়কে বাঁচাতে। বিনয় শিবার কাছে সাহায্য চাইলে শিবা কটাক্ষ করে বলে, সে তো বুড়ো, সে কিভাবে সাহায্য করবে। এই বলে সে চলে যায়। তবে সে পিছন দিকে ঘুরে আসে, একে একে সবাইকে মেরে সে তাড়িয়ে দেয়। শেষে সে তাবিজটা বিনয়ের হাতে ফিরিয়ে দেয়। বিনয় কাঁপা গলায় ধন্যবাদ জানালে শিবা দেখে সে আহত। শিবা বলে, আগে ফার্স্ট এইড করতে হবে। তাকে নিজের বাড়িতে নিয়ে যায় আর শিবা তার ফার্স্ট এইড করতে করতে তাকে জিজ্ঞেস করে, চিন্তিত মনে হচ্ছে কেন, সমস্যা কি? বিনয় হালকা হেসে বলে, তার সমস্যা সে বুঝবে না, আর বুঝলেও সাহায্য করতে পারবে না। তখন শিবা শান্ত গলায় বলে, সে তো এইমাত্র তার জীবন বাঁচালো, তাহলে সাহায্য করতে পারবে না এটা কেন বলছে? বিনয় তখন নিরাশ ভঙ্গিতে সব বলতে থাকে। বিনয় বলে, তার হাতে আর মাত্র 16 দিন সময় বাকি। শিবা শুনে বলে, 16 দিন অনেক সময়, এত চিন্তা করো না, ঘুরে ফিরে পরিবারকে সময় দাও। এই কথা শুনে বিনয় বিরক্ত হয়ে বলে, এই ধরনের বুদ্ধি শুনলে তাকে আর বাঁচতেই হবে না, সে কোনো উপদেশ চায় না। আলতাফ ভাই সাহায্য করতে রাজি হয়েছে। আলতাফ ভাই নিজেও কম যদি সহ্য করেনি, তো ঈশ্বরের ওপর ভরসা করে সে আজ রাতে আলতাফের সঙ্গে মিলে রায়াপ্পাকে মারার পরিকল্পনা করছে। শিবাও সঙ্গে যেতে চায়, কিন্তু বিনয় বলে, এসব আন্ডারওয়ার্ল্ডের ব্যাপার সে সহ্য করতে পারবে না, ভয় পাবে। শিবা তবু আগ্রহ দেখায়, তবে লাভ হয় না। রাত নামলে তারা একটি বারে বসে অপেক্ষা করতে থাকে। দেখা যায় আলতাফ ভাইকেও 45 দিনের সময় দেওয়া হয়েছে। বিনয় জিজ্ঞেস করে, আলতাফ তার নাকে ঢুকে যাওয়া কাঁচের টুকরোটা কেন বের করে নিচ্ছে না। আলতাফ বলে, বের করে ফেললে রাগ কমে যাবে, ঠিকভাবে প্রতিশোধ নেওয়া যাবে না। এই কথাবার্তার মাঝেই হঠাৎ সেখানে শিবা এসে পড়ে। আলতাফ তাকে দেখে বিরক্ত হয়ে তার পরিচয় জানতে চায়। আলতাফ বলে, এই বুড়ো কি করে তোর বন্ধু হয়? বুড়ো ডাক শুনে শিবা আবার কথা কাটাকাটি করে, তো চ্যালেঞ্জ পর্যন্ত তা চলে আসে।
নিজের শক্তি দেখাতে নানান কীর্তিকলাপ করে শিবা হঠাৎ একজন দৌড়ে এসে জানায় রায়াপ্পা দলবল নিয়ে আসছে। বাড়ির লোকজন তাড়াহুড়ো করে শাটার নামাতে চায় আর সবাই বেরিয়ে আসে। শিবা সঙ্গে যেতে চাইলেও তাকে নেওয়া হয় না। বিনয়, আলতাফা তাদের দল বাইরে বেরোতেই আচমকা একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। তাদের সামনে একজন লোকের গলা কেটে মাথাটা ছুঁড়ে মারা হয়। কাজটা করে রায়াপ্পা নিজেই আর সবাই হতভম্ব। তখন বোঝা যায় রায়াপ্পা আরও ভয়ঙ্কর কিছু করতে পারে। ঠিক সেই সময় বন্ধ শাটার তুলে সামনে আসে শিবা। সে রায়াপ্পার সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়ে। শিবা তার সামনে গিয়ে দাঁড়াতেই রায়াপ্পা ভীষণভাবে চমকে ওঠে। মুহূর্তের মধ্যেই তার ঠোঁটের কোণ থেকে চালানো চুরুটটা নিচে পড়ে যায়। চারপাশে থাকা লোকজন হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। শিবা খুব স্বাভাবিক ভঙ্গিতে নিচু হয়ে সেই চুরুটটা তুলে নেয়, ধীরে ধীরে নিজের ঠোঁটে গুজে নেয়, একদম স্টাইলে। এই দৃশ্য রায়াপ্পার মাথায় যেন বিদ্যুৎ খেলিয়ে দেয়। শিবা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, বিনয়কে ছেড়ে দাও। ছেলেটা তার দলের লোক, কিছু ভুল করে ফেলেছে। রায়াপ্পা স্পষ্ট জানিয়ে দেয় যে অন্য যে কেউ হলে ছেড়ে দিত, কিন্তু বিনয়কে তার পক্ষে ছাড়া সম্ভব না। রোজিকে সে ভালো করেই চেনে, আর এ বিনয় তার রোজিকে হত্যা করেছে। সে এখন ৪৫ দিনের সময় তুলে নিচ্ছে। রায়াপ্পা যখনই সুযোগ পাবে তখনই সে তাকে শেষ করে দেবে। পারলে শিবা তাকে বাঁচিয়ে নি। এই কথা শুনে বিনয় নিজের মাথায় হাত দেয়। সে বুঝতে পারে এতদিন হাতে যে সময় ছিল সেটাও এখন নেই। কিন্তু শিবা তার কাঁধে হাত রেখে বলে, চিন্তা করো না। ঠিক তখনই মেঘনা ফোন দেয়। সে দেখা করতে বলছে। বিনয় জানায় সে তো সব বুঝতে পারছে বিনয় কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, এখন সে যেতে পারবে না। তবুও মেঘনার দেখা করার জন্য জেদ করতে থাকে। সে বলে বিনয় না গেলে সে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজবে। কি বিরক্তিকর। বিনয় সেখানে গেলে দেখে মেঘনা বৃষ্টিতেই ভিজছে। সে রাগে অভিমানে বলে, এতবার ফোন দিয়েছি, বিনয় কেন ধরেনি? বিনয় শুধু নিজের সমস্যার কথাই ভাবছে, কিন্তু মেঘনা কিসের ভিতর দিয়ে যাচ্ছে সেটা ভাবছে না। মেঘনা তার আঙ্গুল দেখায় যেখানে একটা এঙ্গেজমেন্ট রিং ঝলমল করছে। বিনয় বলে তার জীবনের কোনো মূল্য নেই। যে মানুষের সঙ্গে তার এঙ্গেজমেন্ট হয়েছে তাকেই যেন মেঘনা বিয়ে করে, বিনয়কে নয়। দুজন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ঠিক তখনই রায়াপ্পার কিছু লোক এসে ঝামেলা শুরু করে। বিনয় এবার আর ভয় পায় না। তাকে ছুরি মেরে শেষ করে দিতে আসে গুন্ডারা। গুন্ডারা বলে সে তাদের বসের শিকার, তাই তারা তাকে মারবে না, তবে তারা মেঘনাকে ধরতে পারে। একজন তার হাত ধরতে গেলে বিনয়ের ভেতর যেন কিছু একটা হয়ে যায়। সে নিজেও বুঝতে পারে না কিভাবে সে মেরে একে একে সবাইকে মারাত্মক আহত করে। পরে নিজেই বলে সে আসলে এমন এক মানুষ নয়। কিভাবে সে মারল সে নিজেও জানে না। সে ফেলে দিয়ে আংটি মেঘনার হাতে পরিয়ে দিয়ে বলে সে ঠিক সিদ্ধান্ত নিয়েছে, মেঘনা যেন তার জন্য আর অপেক্ষা না করে। এই কথা বলে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। ওদিকে রায়াপ্পার গুন্ডারা বিনয়ের হাতে মার খেয়েও পালালে রায়াপ্পা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। বাচ্চান বলে সবকিছুর পেছনে বুড়ো দায়ী। রাগে অন্ধ হয়ে রায়াপ্পা বিনয়কে এক্ষুনি মারতে বেরিয়ে পড়ে। সে গুলি ছুটতেই যাচ্ছিল, ঠিক তখনই কোথা থেকে শিবা এসে বিনয়কে তার বাইকে তুলে নেয়। শিবা ঝড়ের মতো বাইক চালাতে থাকে। বিপজ্জনক গতিতে ছুটে যায় তারা, আর পেছন পেছন ট্রাক নিয়ে যেতে থাকে রায়াপ্পা। পথে অনেক গাড়ি উল্টে যায়, কোথাও কোথাও আগুন ধরে যায়, কিন্তু কেউ থামে না। প্রথমে বিনয়ের মনে হয় শিবা বুঝি পাগলই হয়ে গেছে। পরে বুঝতে পারে শিবা আসলে তাকে বাঁচানোর চেষ্টা করছে। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভরসার হাত রাখে শিবার কাঁধে। শেষমেশ তারা পৌঁছে যায় মেঘনার বিয়ের ভেন্যুতে। বিনয় বলে এসব কিছু কেন করছে শিবা? সে মেঘনাকে ভুলতে চায়। শিবা বলে তাকে এসবের মুখোমুখি হতেই হবে। বিনয় দেখে আকাশে বড় একটা চাঁদ উঠেছে। চাঁদের আলোয় বিনয়ের গায়ে যেন জ্বলুনি ধরিয়ে যায়। গারুল পুরাণের পড়া সেই শাস্তির কথা মনে পড়ে। আত্মাকে এমন এক জায়গায় নেওয়া হয় যেখানে আগুনের বৃষ্টি ঝরে। চাঁদের আলো গায়ে পড়লেই ফোসকা পড়ে। আজ তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষের বিয়ের অনুষ্ঠানে দাঁড়িয়ে সেই চাঁদের আলোই যেন তার গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছিল। ভেতরে ভেতরে সবকিছু ভেঙে পড়লেও সে নিজেকে সামলায়। চোখ পুছে সামনে এগিয়ে যেতে থাকে। নিজের নিয়তির মুখোমুখি হওয়ার জন্য বিয়ের ভেন্যুতে পা রেখেই তার ভীষণ অস্বস্তি বোধ হতে থাকে। মনে হয় যেন গারুল পুরাণে পড়া সেই গরম হাওয়ার শাস্তি এসির বাতাস রূপে তার শরীরের উপর আশ্রয় পড়ছে। বাতাস ভারী হয়ে আসে, বুকের ভেতর নিঃশ্বাস আটকে যেতে চায়। চারপাশে আলো, শব্দ, হাসি সবকিছু যেন তার মাথায় ভার চাপিয়ে দেয়। শিবা বলে এখানে আসার তার একটা উদ্দেশ্য ছিল, একটা সত্য নিজের চোখে দেখা। আমরা যেমন সারা জীবন এই পৃথিবীতে বাঁচি না, তেমনি অনেক মানুষও আমাদের জীবনে সারা জীবন থাকে না। কিছু মানুষ আসে, কিছু মানুষ চলে যায়। এই নির্মম সত্যটাই সে বুঝাতে চেয়েছিল। স্টেজে গিয়ে মেঘনার সাথে দেখা করে ফিরে আসার সময় সে দেখতে পায় এক জোড়া জল ভরা চোখ তাকিয়ে আছে। সেই চোখ মেঘনার। এই চোখে কোনো অভিযোগ নেই, আছে শুধুই এক বুক কষ্ট। বাড়ি ফিরলে তার মা দরজা খুলে দেয়। এর কিছুক্ষণ পর বিনয় রান্নাঘর থেকে শব্দ পায়। ছুটে গিয়ে দেখে তার মা অজ্ঞান হয়ে পড়ে আছে। ছুটোছুটি করে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার জানায় এর আগেও তার মায়ের এমন অবস্থা হয়েছে। অতিরিক্ত দুশ্চিন্তা, মানসিক চাপ আর দীর্ঘদিনের ক্লান্তি এর মূল কারণ।
বিনয় বুঝে উঠতে পারে না সে কি করবে। নিজের দিকে তাকিয়ে সে অনুভব করে সে নিজেকে হারিয়ে ফেলছে। অনিচ্ছাকৃতভাবে একটা কুকুরকে মেরে ফেলার জন্য সে বন্ধু হারিয়েছে, শান্তি হারিয়েছে, ভালোবাসার মানুষ হারিয়েছে, আর এখন মনে হচ্ছে সে তার মাকেও হারাবে। শিবা এসে তাকে জিজ্ঞেস করে সে কি এখনো গারুড় পুরাণের ওয়েবসাইট দেখে। বিনয় কিছুটা বিরক্ত হয়ে বলে তার সাথে এসবের কি সম্পর্ক। শিবা বলে মানুষের 5টি ভয় আছে: সম্পদ হারানোর ভয়, সম্মান হারানোর ভয়, প্রিয়জন হারানোর ভয়, পরিবার হারানোর ভয়, আর সব থেকে বড় ভয় মৃত্যুর ভয়। সে এইগুলোর মধ্যে 4টির মুখোমুখি হয়েছে। এখন তাকে 5ম আর সব থেকে বড় ভয়ের মুখোমুখি হতে হবে। ভয় পেলে চলবে না। 45তম দিনে তাকে নিজ থেকেই রায়াপ্পার সামনে গিয়ে দাঁড়াতে হবে। আর এমনও হতে পারে রায়াপ্পা রোজির জন্য যা করেছে সেটা হয়তো বাড়াবাড়ি নয়, হয়তো সে আসলেই খাঁটি ভালোবাসা। এইটা শুনে বিনয় কিছুটা বিভ্রান্তিতে পড়ে। ভয়ের মুখোমুখি হয় কি মুক্তির একমাত্র পথ। একসময় চলে আসে 45তম দিন, সেই ভয়ানক সময়। বিনয় সাহস করে রায়াপ্পার সামনে দাঁড়ায়। রায়াপ্পা তার প্রশংসা করে কারণ সে নিজেই তার সামনে এসেছে। বিনয় বলে রায়াপ্পা সত্যি রোজিকে ভালোবাসে। কেউ যদি তাকে এরকম ভালোবাসতো তাহলে 45 দিন না, 45 মিনিট বেঁচে থাকাটাও তার কাছে অমূল্য হয়ে উঠত। পরের জন্মে সে রোজি হয়ে আবার পৃথিবীতে জন্মাতে চায়। রায়াপ্পা বলে এইসব কথাগুলো বলে লাভ নেই, সবাই জানে আমার মধ্যে আবেগ বলে কিছু নেই। রায়াপ্পা বিনয়কে মারার জন্য যমদূতকে বের করতে বলে। বিশাল এক কামান বের করা হয় যাকে সবাই যমদূত বলে ডাকে। তাকে দেখে বিনয় প্রশ্ন করে নিজেই এখানে আসতে বলে এখন নিজেই বাঁচাতে এসেছেন। রায়াপ্পা বলে শিবা ভালো সময় এসেছে, বিনয়ের কবরে সেও মাটি দিতে পারবে। বিনয়কে মারার প্রস্তুতি শুরু হয়। সে একা, তার সাথে শুধু শিবা, রায়াপ্পার সাথে বিরাট দল। শিবা সব দেবদেবতার নাম ধরে চিৎকার করতে থাকে আর আশ্চর্যজনকভাবে স্বর্গলোক থেকে একে একে দেবতারা প্রকট হতে শুরু করে। সবাই এসেছে তাকে বাঁচানোর জন্য। রায়াপ্পা বলে সে আগেই জানতো শিবা একা নয়, এখন সেটা প্রমাণ হয়েছে। প্রত্যেক দেবতা তাদের নিজস্ব শক্তি আর বিশেষত্ব কাজে লাগায়। গুন্ডাদের উপর আঘাত নেমে আসে একের পর এক। অল্প সময়ের মধ্যেই পুরো দল শেষ হয়ে যায়। বেঁচে থাকে শুধু রায়াপ্পা আর বিনয়। রায়াপ্পা বিনয়কে ছাড়ে না, মাথায় প্রচন্ড আঘাত করে। সঙ্গে সঙ্গে বিনয় মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর সে উঠে দাঁড়ায়। চারপাশে শুধু লাশ আর লাশ, সামনে শিবা। তখন তার পোশাক বদলে গেছে। সে এখন শুভ্র সাদা কুর্তা আর ধুতি পরা। বিনয় তার হাত ধরে ধন্যবাদ জানায় তাকে বাঁচিয়ে দেওয়ার জন্য। শিবা বলে মন দিয়ে তার কথা শুনতে। সে 45 দিন আগেই মারা গেছে। যেদিন রোজির অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন সে যে মৃত্যু স্বপ্ন দেখেছিল সেটা কোনো স্বপ্ন ছিল না, সেটা ছিল বাস্তব। এই কথা শুনে বিনয় কিছুই বুঝে উঠতে পারে না। বাস্তব আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে সে শুধু শুনতে থাকে আর তার ভেতরের সমস্ত নিশ্চিত বিশ্বাস ভেঙে পড়তে থাকে। শিবা তাকে সবটা বুঝিয়ে বলে এই রায়াপ্পা হলো যমরাজ, আর 45 দিন পুরোটাই হলো মৃত্যুর পরের জগৎ। তার মা যেহেতু নন্দী পুজো করেনি তাই তার আত্মা কষ্ট পাচ্ছিল। শেষ দৃশ্যে আমরা তার মাকে নন্দী পূজা করতে দেখি, আর এই পূজার মাধ্যমেই তার আত্মা ফাইনালি মুক্তি পায়। আর এইখানে এই মুভির কাহিনী শেষ হয়। তো প্রিয়জনেরা, কেমন লাগলো আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন কমেন্ট করে জানাতে ভুলবেন না। মুভিটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে আমাদের ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। কাহিনীটি আপনাকে শোনাচ্ছিলাম আমি সাইফ বিন রহমান। আজকে বিদায় দিচ্ছি, শীঘ্রই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।